সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস এবং চৈতন্য প্রকাশনের প্রকাশক রাজীব চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমি মেলা শেষ হচ্ছে এই জায়গা থেকে বলা যে মেলা যে শেষ হয়ে যাচ্ছে, এই যে এবারের 21-এর বইমেলা, তারপরে এবারের বইমেলা যে বইগুলো বের হলো সেগুলো আসলে পাঠক কিভাবে খোঁজ করে পাবেন সেটা একটু পাঠকের জানারই আগ্রহ। যে অনেকে মেলা আসতে পারেনি বা মেলা এসেছেন, স্টল খুঁজে পাননি, কিনে উঠতে পারেননি, বাজেট স্বল্পতার কারণে অনেক রকম। মেলা তো আসলে এই 4000-5000 বই তো আর একসময় একভাবে কিনে ফেলা সম্ভব না। সেই জায়গা থেকে আমাদের বিপণন ব্যবস্থাটা নিয়ে রাজীব ভাই আগে বলেন। সিলেট থেকে আমরা এসেছি, চৈতন্য প্রকাশনী 2 বছর আগে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং গত বছর আমরা লিটল মেগে ছিলাম এবং সেখানে আমাদের যে গ্রাউন্ড তৈরি হয়েছিল, আমরা যে একটা আশাতীত সাফল্য পেয়েছিলাম, এই ধারাবাহিকতায় এবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এবার আমরা প্রথম স্টল পেলাম। তো পাঠকের কাছে যে পৌঁছানোর জায়গাটা, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। একটা বইয়ের ক্ষেত্রে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে প্রোডাকশন এবং একটা হচ্ছে মার্কেটিং। আমাদের প্রোডাকশন আমরা ভালো করতেছি, কিন্তু মার্কেটিংয়ে আমাদেরকে মানে জোর দেওয়ার যে একটা মানে তাগিদ সবসময় মানে এটা সব প্রকাশকে সাধারণত করে উঠতে পারে না। কিন্তু সারা বছর একটা মেলার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। এবং দেখা যাচ্ছে যে মেলায় যেভাবে স্টলগুলোকে মানে ভাগ করে দেওয়া হয়েছে, এটা যদি এরকম হতো যে সামনে একটা বড় সাইনবোর্ড একটা রাখা হতো এবং একটা ম্যাপ করে দেওয়া হতো যে আপনি ঢোকার আগে এটা কোন স্টল, বা একটা কন্ট্রোল রুম থাকতো যে একজন গিয়ে বলবে যে আমি এই স্টলে যেতে চাচ্ছি, তাকে পথটুকু দেখিয়ে দেওয়া। এটা বিশাল মেলা হচ্ছে। দেখা যাচ্ছে আমার চৈতন্য স্টলটা পড়েছে সামনে, কিন্তু একজন ঢুকে কিন্তু সে দেখা যাচ্ছে সোজা চলে যাচ্ছে, সে কিন্তু বাম দিকে মুভ করতে পারছে, তাকাচ্ছে না। এখন আসেন আপনি পাঠকের কথা, এবং পাঠক তার যে বাজেট নিয়ে যাচ্ছে, অনেক পাঠক আছে যেটা আমি অফ থেকে আপনার কথা বলেছিলাম যে এই পাঠকরা কিন্তু জানে না কি বই কিনবে, এই জন্য তার বিভিন্ন স্টল কিন্তু তার ঘুরে সিদ্ধান্ত নিচ্ছে। আবার কিছু পাঠক থাকে সে এই বইটা লিস্ট করে যাচ্ছে যে এটা এই মানে এই বইটা বের হচ্ছে, আমি ওই জায়গাতে বইটা কিনবো। তো সেটা একটা আসলে মানে কষ্ট হয়ে যায় পাঠকের। মানে তার কাছে বই পৌঁছে দেওয়ার উপায় কি? তার কাছে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে যে ওই মানে স্টলটাকে তাকে খুঁজে বের করতে হবে মেলা শেষে। আচ্ছা, মেলা শেষে তো আপনি এটা বিপণনের একটা ব্যাপার চলে আসে। এখন এই পাঠক যদি আপনার এখন উনি কুড়িগ্রাম থাকেন, তা আমি কুড়িগ্রামে কিভাবে বই পৌঁছাবে? এখন তো আপনার বিকাশের একটা মাধ্যম আছে এবং আমাদের একটা অ্যাড্রেস আছে এবং আমাদের নির্দিষ্ট কিছু জায়গা আছে অনলাইনের মাধ্যমে। বইয়ের দোকানে এটা এখন 64টা জেলাতে আমি বই দিতে পারবো না। বইয়ের দোকানে কি এখন এই ধরনের সৃজনশীল বই রাখে না? না, এটা তো আপনি আগ্রহী, আমি জানি না। আমি একটু দীপঙ্কর দার কাছ থেকে ঘুরে আসি এই বিষয়ে। একটু আমাদের একটু বিপণন ব্যবস্থা তো সমস্যা তো রয়েছেই। আমাদের শুধু জেলা শহর নয়, আমাদের সব বিভাগীয় শহরে ভালো বইয়ের দোকান নেই। তো আপনারা হয়তো জানেন, চট্টগ্রামে আমরা 2005 সাল থেকে একটা ছোট আকারে শুরু করেছিলাম। পরে 2012 সালে আমরা প্রায় 3000 স্কোয়ার ফিটের বেশি একটা স্পেস নিয়ে বড় বুকশপ শুরু করেছি এবং সেটার পাঠক রেসপন্সও ভালো। তো চট্টগ্রাম অঞ্চলে এখন প্রকাশকদের একটা ধারণা তৈরি হয়েছে যে চট্টগ্রামে বই পাওয়া মানে বাতিঘরে গেলেই, এবং পাঠকদেরও সে আস্থা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি যে বাতিঘরে গেলেই বইটা পাওয়া যাবে। এবং আমরা ভালো বইগুলো বেছে আমরা সবসময় পাঠকের কাছে উপস্থিত করি। কিন্তু এটা তো সারা দেশের চিত্র না। ঢাকা শহরেও কয়েকটা বইয়ের দোকান আছে বটে, কিন্তু আপনি অন্য শহরে গেলে, সিলেটেও একটা বইয়ের দোকান আছে, রাজশাহীতেও ছোট আকারে, কিন্তু সব প্রকাশকের ভালো বই বেছে রাখার স্পেস হয়তো নাই, জায়গা নেই। সেটা একটা ব্যবস্থা হওয়া দরকার, যাতে অন্তত সব বিভাগীয় শহরে, পর্যায়ক্রমে বড় শহরে। আমাদের একটা ভবিষ্যৎ স্বপ্ন এবং পরিকল্পনা আছে, সেই সামর্থ্য হয়তো আমাদের নাই ঢাকা এবং প্রথমত বিভাগীয় শহরে চালু করা। কিন্তু এই মুহূর্তে যেটা, সেটা প্রকাশকের সঙ্গে প্রকাশককে তো পাঠক চেনে না আসলে। সে অর্থে পাঠক চেনে বই এবং লেখক। উনি যেটা বললেন, এখন যেটা বিদেশে, যেটা আমি যতটুকু আমার সীমিত অভিজ্ঞতা, যে পরিবেশক একটা ব্যবস্থা আছে প্রকাশক এবং এর মাঝে, বিক্রেতা আর পাঠকের মাঝে। আপনি বই বের করলেন, আপনি পরিবেশক, সেই পরিবেশের কাছ থেকে আমি সংগ্রহ করব এবং বুকশপগুলো সংগ্রহ করবে। এটা আমাদের বাংলাদেশের প্রকাশনার একটা দুর্বলতা বলে আমি মনে করি। কাঠামোটা তৈরি হওয়া দরকার, খুব দ্রুত হওয়া দরকার। নাইলে সেই প্রকাশক এই বই মেলার পরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, পাঠকও সেই বই খুঁজে পাবেন না। একটা আশার কথা হচ্ছে, কিছু অনলাইন বুক স্টোর চালু হয়েছে আমাদের এখানে, যেটার মাধ্যমে পাঠকরা যে কোনো জায়গার পাঠক সেখানে ক্লিক করে বইটা খুঁজে নিতে পারেন। আমরাও বাতিঘরও সেই সময়ের সঙ্গে তাল রেখে আমরা এই বছরের মধ্যে একটা অনলাইন ব্যবস্থা চালু করব, যে ভালো বইগুলো নির্বাচিত একটা সম্ভার নিয়ে একটা, যাতে সারা দেশের লোক ক্লিক করে এখান থেকে বই সংগ্রহ করতে পারেন ঘরে বসে। এখন আমরা করছি আমাদের ফেসবুকের মাধ্যমে, আমাদের বিকাশ করে পাঠে আমরা প্রতিদিনই বই কুরিয়ার করি। একটা সেটআপ আছে আমাদের, যারা বিভিন্ন পাঠকের কাছে বই কুরিয়ার করে, এবং সারা দেশের রাজশাহী, সিলেট, খুলনা, একদম মফস্বল শহর থেকে পর্যন্ত আমরা এটা করার চেষ্টা করেছি। বই প্রকাশ করার পর যেটা দীপকদা বলছে যে
বইটা পৌঁছানোর দায়িত্ব এখন এখন পর্যন্ত প্রকাশকদেরই নিতে হয়। হ্যাঁ, মাঝখানে আর কোনো মাধ্যম তৈরি হয়নি সংগঠিত কোনো যে কিছু নাই। তারা আপনার বইটা নিয়ে জেলা পর্যায়ের পাঠকদের বা দোকানগুলোতে রাখবে, বই ঘরগুলোতে রাখবে। দেখুন, আমরা তো আসলে প্রকাশনাতে নতুন এসেছি, আমরা বলতে ছোট প্রকাশক। আর বড় বড় প্রকাশনাগুলো কি করে, তাদের এজেন্ট, নিজেরাই এজেন্ট নিয়োগ করে দেয়। আচ্ছা। ওই এজেন্ট সারা বছর কিন্তু ক্যাটালগ নিয়ে প্রত্যেকটা লাইব্রেরিতে সে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়। কিন্তু প্রতিনিধি যায়, প্রতিনিধি। প্রতিনিধি। এগুলা কি আসলে বই? এগুলো এগুলা তো তো যে জি, দীপঙ্কর যেটা বলছেন, পরিবেশক না, তার নিজের প্রতিনিধি। নিজের প্রতিনিধি। হ্যাঁ। এবং সে যখন যায়, সে কি মানে এই যে লাইব্রেরিগুলো যখন বই চুজ করে, এগুলা কি, এগুলো হচ্ছে জনপ্রিয় ধারার বই। জনপ্রিয় ধারার বই। কিন্তু উচ্চমার্গীয় কিংবা চিন্তাশীল বই, যে আমরা অন্যান্য যে সৃজনশীল বা বিষয়ভিত্তিক বই, হ্যাঁ, এইটা আসলে ঠিকমতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। মানে দাদা যেটা বললেন যে আসলে এইভাবে এজেন্টের মাধ্যমে, পরিবেশকের মাধ্যমে যদি সব জায়গাতে বই মানে ছড়িয়ে দেওয়া যায়, এই বই কোথায় রাখবে? একটা যে গাইড বই বিক্রি করতে, সে কিন্তু এই বই রাখবে না। এই জন্য দরকার যেমন বাতিগড়ে কিন্তু আমার জানা মতো আমাদের সিলেট থেকেই অনেকে ওইখানে লোক পাঠায়, কিন্তু মানে কেউ পরিচিত থাকলে বলে যে বাতিগড় থেকে এই লিস্ট দিচ্ছে বইগুলা। প্রত্যেকটা বিভাগের শহরে যদি একটা করে মানে বাতিগড়ের মতো যে একটা যদি সব গড়ে উঠে, তখন এক জায়গায় সব বই পাওয়া যাচ্ছে, তাহলে সেটা কিন্তু সব স্বাদের বই পাওয়া যায়, মানে বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে। কারণ আমরা যেহেতু সৃজনশীল একটা ধারায় এসেছি, আমাদের মানে লক্ষ্য হচ্ছে যে আমরা বাণিজ্য আমাদের প্রধান উদ্দেশ্য নয়। পাঠক তৈরি হচ্ছে, মানে একটা আশঙ্কা ছিল যে পাঠক কমে যাচ্ছে, তাই না? একটা শঙ্কা। আসলে দীপঙ্কর দা, আপনি যেহেতু বই সরবরাহ করছেন, আপনার কাছে প্রচুর ফর্দ যায় বইয়ের জন্য, সেই অভিজ্ঞতা থেকে বলেন। না, পাঠক কমছে না, পাঠক বাড়ছে। আগে হয়তো স্কুলেও অত বেশি ছাত্রছাত্রী যেত না, আপনারা জানেন হয়তো। এখন স্কুলে যাওয়ার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। মানে গার্জিয়ানদের মধ্যে একটা লেখাপড়ার প্রতি উৎসাহ ছাত্রদের মধ্যে এসছে। এবং এর পাশাপাশি স্কুলের বই একাডেমিক পড়াশোনায় যে একমাত্র পড়াশোনা নয়, সেটার উপলব্ধিও অনেক অভিভাবকের মধ্যে আসছে। এই যে আপনিও ছিলেন, আমিও যুক্ত ছিলাম সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজের সঙ্গে। এটা বড় ভূমিকা আছে একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের। সেই বইয়ের জন্য আমাদের কাছে আসে এবং ওরা চায়, নানা ধরনের বই পড়তে চায়। কিন্তু এখন তার হাতে আমি কি বই তুলে দিচ্ছি বা সে কি বই পড়ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ভালো বই যদি সে পায়, তার জীবনটাই হয়তো লা মিজারেবল বইটা পড়লো, তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল। কিন্তু আমি যদি একটা অন্য একটা বই, যেটা ঠিক ওই তাকে টাচ করবে না যে বইটা, তাহলে সে বইয়ের প্রতি একটা বিরূপ স্বপ্ন দেখাবে না। হ্যাঁ, একটা বিরূপ চলে আসতে ভাবাবে না, আর ভাবাবে না। এটা একটা বড় বিষয় বলে আমি মনে করি। ইদানিং নন ফিকশন বই পড়ার পাঠক প্রচুর বাড়ছে, এবং ফিকশনের মধ্যেও নন ফিকশন ধর্মী কিছু বই বিক্রি হচ্ছে বিশ্ববাজারে। বলতে গেলে অমিতাভ ঘোষ সুন্দরবন নিয়ে উপন্যাস লিখেছেন। হ্যাঁ, আরো কিছু উদাহরণ দেওয়া যায়, আমার সবগুলো মনে আসছে না। বাংলায়ও দেখবেন শেখ মুজিব নিয়ে উপন্যাস লিখেছেন কেউ, এই আনিসুল হক লিখেছেন, বিশ্বজিৎ চৌধুরী লিখেছেন, তার নার্গিস নিয়ে লিখেছেন, হরিশঙ্কর জলদাস লিখেছেন একলব্য নিয়ে, বিভিন্ন মিথিক্যাল, অর্থাৎ নন ফিকশন বিষয়গুলো ফিকশনের মধ্যে মানে ঢুকে পড়ছে। এবং আবার নন ফিকশন পড়ার প্রতি আগ্রহ প্রচুর বাড়ছে লোকজনের। এটা আমি খুব মানে পজিটিভ বলে মানে মনে করি। ফিকশন তো থাকবেই, আছেই বড় অংশ, সহপাঠের বই, যেটা আমরা রেফারেন্স বই বলি, সেই ধরনের বইরও প্রচুর চাহিদা পাচ্ছে। এখন বইটা পাওয়া নিয়ে হচ্ছে ব্যাপার। রাজীব ভাই, যে আপনি তো বই এবার তো প্রায় মনে হয় 70 ছাড়িয়ে গিয়েছে না বইয়ের সংখ্যা। সেই জায়গা থেকে আপনার পাঠকদের দিক থেকে সারাটা কেমন পাচ্ছেন? আপনি প্রথমবার কবিতার বই অনেকে এনেছেন, এটা খুবই ঝুঁকির একটা বিষয় ছিল আমাদের এখানে, যে কবিতার বই এক প্রকার প্রকাশ করা বন্ধই করে দিচ্ছিলেন আমাদের সেই কি বলবো নামি দামি প্রকাশকরা, হ্যাঁ, বা পুরনো প্রকাশকরা। আমার লিটল মেক করার সুবাদে এদেশের অনেক তরুণদের সাথে আমার যে নতুন যুক্তি আসছে, এই যোগাযোগের মাধ্যমে একটা তৈরি হয়ে যায়। এখন আমি যে গত বছর যে কবিতার বই এনেছিলাম, সেটা কিন্তু অনেক সাফল্য পেয়েছে, বিক্রি হয়েছে, এবং কবিতার পাঠকরাই কিনেছে। কবিতার পাঠক কারা? এখন আমি এই যে 70টা বই নিয়ে আসলাম, এর মধ্যে তো অর্ধশত হচ্ছে কবিতার বই এই বছর। এখন এই যে মানে একজন আসলো, সে মানে তার বই বের হয়েছে, সে কিন্তু 10টা বই কিনে নিচ্ছে, আরেকজন সে 10টা বই কিনে নিচ্ছে। এইভাবে কিন্তু মানে বইটা মানে একরকম কবিরাও কবিতার বই, অন্য কবিতার বই কিনছেন, আর সাধারণ পাঠকরা তো কিছু আগ্রহী আছে এর বাইরে। কিন্তু এই জায়গা থেকে আমরা যে রিস্কটা নিয়েছি, যে এবার কিছু নতুনদেরকে ঝুঁকি নিয়েছি, তরুণদেরকে এনেছি, এই তরুণদেরকে বাংলা কবিতার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এবার যেমন আমি বলবো, শামশাম তাজিল নামে একটা ব্রাহ্মণবাড়ির একটা ছেলে, তার একটা পাণ্ডুলিপি আসছিল, আমাদের সম্পাদনা বোর্ড সেটাকে চুজ করছিল, বের করেছে। এবং শাফিন চিটাগাংয়ের, তাদের বই তারা কেউ কিন্তু মেলাতে নেই, হ্যাঁ, কিন্তু তাদের বই বিক্রি শীর্ষে আছে। আবার আলাদিনের গ্রামে একটা সনেটের একটা কবিতার বই আমাদের আলতাফ শাহনাজের, সেটা ভালো চলতেছে। হ্যাঁ, এই যে মানে চলে বইটা যাচ্ছে, কিন্তু কারা কিনছে? কবিতা পাঠকরাই বইটা কিনতেছে।
তার বাইরে আমরা যেমন এই মাসুদ খানের একটা করেছি, এটা আলেখ্য, একটা গদ্য আলেখ্য করেছি, প্রজাপতি জঙ্গলি ফুলের উপাখ্যান। এটা আমাদের আমাদের সিলেক্টেড বই, তো যার কারণে আমাদের বই এই বইগুলোর পাঠক মানে সংখ্যা যাই হোক, মানে নির্বাচিত বই দেখে যাচ্ছে, এবং কবিতা পড়ার বা কবি তার পাঠক এখনো আছে, এখনো আছে, বাড়তেছে। বাড়ছে। কিন্তু আমাদের, আমি জানি না এটা ঠিক কিনা দীপঙ্কর দা, আমাদের যারা পুরনো প্রকাশক তারা ভেবেছিলেন যে তারকা কবিদের বই একমাত্র চলে বা প্রকাশ করলে মানে টাকা ফেরত আসে, কিন্তু সেটা না। গত বছরের বইগুলা কিন্তু আমার এই বছরে কিন্তু যাচ্ছে, এবং একটা বই কিন্তু একটা মেলার জন্য না, সেটা মাথায় রাখতে হবে আমাদের। সেটা উনি একটা বড় ঝুঁকি নিয়েছেন, আমি এটা অবশ্যই ঝুঁকি আছে বলবো। কবিতার বই শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কবিতার বইয়ের পাঠক সীমিত। তবে সেই মাসুদ বলেছেন শত ফুল ফুটুক, সেই ফুল তো ফুটতে দিতে হবে। পুনরায় হয়তো সেই ঝুঁকি নেবেন না, আমাদের নতুনদেরই সেই ঝুঁকি নিতে হবে, নতুন লেখক বের করতে হবে। এই জায়গাতে ইতিমধ্যে আপনার কাছে, আপনি নিজেও এবার প্রকাশক হয়ে গিয়েছেন। হ্যাঁ, এই জায়গা থেকে যে রাজীবের মতো অনেক তরুণ প্রকাশক আমরা দেখছি, আপনার আমার যারা পরিচিত পুরনো প্রকাশক যারা, তাদের চেয়ে তরুণদের কিন্তু আমরা যদি এটাকে পণ্য ভাবি, প্রোডাকশন উৎপাদনের যে কোয়ালিটি, হ্যাঁ, যে মানটা কিন্তু অনেক ভালো নতুন প্রকাশক। এটা ঠিক বলেছেন। আসলে আমি অনেকগুলো স্টলে ঘুরে দেখেছি, বিশেষ করে কমিক্সের কথা সবটা একটু আগে বললাম, এবং নতুন যারা করছেন প্রোডাকশন, এবং আমরাও চেষ্টা করেছি, খুব বেশি ভালো হয়তো পারিনি, কিন্তু বাতিঘরের স্টলে যারা আসছেন একবার বই উল্টে দেখছেন, রাজীব একটু আগামীগুলো উল্টে, একদম এটা অন্যরকম বইয়ের প্রকাশনা। এখন কিন্তু সারা পৃথিবীতেই বইয়ের একটা প্রকাশনা একটা গুরুত্বপূর্ণ, কিভাবে বইটাকে আপনি কিভাবে উপস্থাপন করছেন, কোন বইয়ের কি সাইজ হওয়া উচিত, কোন বইয়ের কি রকম মোড়ক তো আছেই ভালো, ভিতরের পেজ লেআউট থেকে শুরু করে সব জায়গায় পরিকল্পনার ছাপ থাকতে হবে। স্পেস কতটুকু রাখছেন আপনি, এটা এবং নির্ভুল বানানে বই বের করা, বই সম্পাদনা করা, এগুলো আমরা আমার মনে হয় নতুন প্রকাশকরা অনেক গুরুত্বের সঙ্গেই করছেন জিনিসটা, এবং আমি একটা ভালো সম্ভাবনা এখানে দেখি। হ্যাঁ, আমি দেখলাম যে অন্যরা হয়তো একটা পাণ্ডুলিপি নিচ্ছেন, ওই যে অনেকে সম্পাদনার প্রশ্ন নাই, কিন্তু নিচ্ছেন, বইটা প্রকাশও করছেন, কিন্তু যে বিষয়ের উপর বই, সেই বইটা কিভাবে প্রকাশ করতে হবে সেই দিকে তাদের মনোযোগ আমি খুব একটা দেখছি না। নতুনদের পুরনোদের মধ্যে দুই একজনের কথা বলা যায়, সেটা তো অবশ্যই ব্যতিক্রম, এবং অন্যরা যারা এটা তো দুই একজন, কিন্তু একদম গড়পড়তা যদি আমরা বলি, তারা একটু অমনোযোগী হয়ে পড়েছেন, আর সেটা একটা বিষয়। আমি একটু বিরতিতে যেতে চাই, এসে একটু আপনাদের দুজনের সাথে কথা বলবো যে শিশুদের বই নিয়ে, কারণ তারাই তো আমার আগামী দিনের বিনিয়োগের জায়গা, তারাই তো আসলে পাঠক হবেন। তাদের জন্য আমরা দেখি যে অনেক রকম প্রকাশক, হয়তো আপনারা একটা ইউনিট করে পেয়েছেন, অনেকে দুটা তিনটে ইউনিট করে নিয়ে এসেছে বাচ্চাদের বা শিশুদের বইটা, কিন্তু সেই বইগুলোর জন্য যে এই বইগুলো নিয়ে যে শিশুরা বেরোচ্ছে মেলা থেকে, তাদের প্রতি আমার এক ধরনের সমবেদনা কাজ করে, যে এই বইটা নিয়ে তো বাচ্চাটা প্রতারিত হচ্ছে, শিশুটা প্রতারিত হচ্ছে। আপনার এখানে আমি চট্টগ্রামে দেখেছি যে শিশুদের অনেক বই আছে, যে পড়ার, ওখানে বসে পড়ার একটা পরিবেশ আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে। কিন্তু যে প্রকাশনাগুলো আসছে, অনেক প্রকাশনা মৌসুমী প্রকাশক দেখি শিশুদের নিয়ে। হ্যাঁ, তারা আমাদের যারা ওই যে পুরনো যারা প্রকাশক আছেন, তাদের কিন্তু অনেক ভালো ভালো বই আছে, কিন্তু তাদের কাছে যাচ্ছে না। নতুন অনেকে আসছে, নতুনরা কেউ কেউ ভালো করছে, কিন্তু অনেকে আছে কিন্তু মৌসুমী, তারা শুধুমাত্র বই মেলা আসছে, কিছু রং টং চড়িয়ে বই নিয়ে আসছে, সেগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, আমাদের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যায় না, এগুলি হয়তো টেলিভিশনের সিরিয়ালের সঙ্গে যায়। এই ধরনের বই নিয়ে আসছে, এবং বাবারা কিনেও দিচ্ছেন এই ধরনের বই। একটা সমস্যা বই মেলা আমি যেটা দেখলাম, শিশুদের প্রকাশকদের একটু আলাদা করে জায়গা হলে ভালো হতো, যেখানে কিন্তু এটা আমি দেখলাম মিক্সড হয়ে গেছে। আবার অনেক প্রকাশকের সঙ্গে এলোমেলো হট্টিটি দেখলাম, যাদের আমি খুঁজেছি ঢাকা কমিক্স, অন্য প্রকাশকদের সঙ্গে মিক্স, ফলে পাঠকরা কনফিউজড হচ্ছেন। আরেকটা জিনিস এবার আরেকটা থাকা দরকার ইনফরমেশন সেন্টার। সব বইমেলাগুলো দেখেছি আমরা তথ্য কেন্দ্র, যেখানে কোনো তথ্য কেন্দ্র নেই, পাঠক পাবলিশার খুঁজছেন এটা কোথায়, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ফলে আমার মনে হয় একাডেমির গুরুত্ব দেওয়া উচিত। আর শিশুদের বই যেটা বললাম, আমরা এবার 16টা বই বের করলাম, তার মধ্যে 7টা বই ছোটদের, 3টা কিশোর জীবনী, নন্দলাল বসু, মহাত্মা গান্ধী এবং গৌতম বুদ্ধের জীবনী, আর 4টা বই করছি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বই হচ্ছে সোনার বাংলা রূপলি কথা, অর্থাৎ শিশু কিশোরদের উপযোগী প্রাচীন বাংলার ইতিহাস গল্পের মতো করে বাচ্চাদের বলা, এটা আমরা করেছি। এবং আগামী বছর আমরা ছোটদের জন্য আলাদা একটা পরিকল্পনা, একটা ইউনিট করব বাতিঘর থেকে, যেহেতু ছোটদের বই বেরোবে। কিন্তু সেটা তো আপনি করবেন, কিন্তু এখন যে প্রকাশনাগুলো আছে এসেছে, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই, যে সেগুলো বেশিরভাগই আসলে নির্ভুল বই, খুব বেশিরভাগই খারাপ বিষয়বস্তু। হ্যাঁ, বিষয়বস্তু বেশিরভাগই হচ্ছে আপনার ভুল বানানে, মানে কোনো মতে এটা এই করে দেয়া, বিক্রি করার একটা ব্যবস্থা, 4 রঙের একটা বাজারে চলে আসলো, সেটা একটু খুব দরকার। এবং খুব আপনারা ভবিষ্যতে খুবই একজন পাঠক খুব হতাশ হবেন তার ভুল বানানে দেখলে।
শিশুটা কিন্তু অসাধারণ সেন্স তাদের, হ্যাঁ সে খুবই ভালো মন্দ খুবই বা গল্পটা পড়ার পর ভালো লাগলো না, তাকে তখন সে বইয়ের প্রতি স্পর্শ করা, শুধু রং দিয়ে তো আর বই বাচ্চাকে টানা যায় না। বইয়ের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়ে আসতে পারে। আমার একটু আশা করব যারা শিশুদের প্রকাশক তারাও ভবিষ্যতে বিষয়টা সেক্ষেত্রে বাংলা একাডেমির কোনো ভূমিকা আপনি রাখতে চান কিনা, গ্রন্থ কেন্দ্রের ভূমিকা রাখতে চান? নিজেরা তো একটা প্রকাশনা সেল আছে না, সেটা বাংলা একাডেমির পক্ষে হয়তো সম্ভব না। শিশুদের বইয়ের ক্ষেত্রে শিশু একাডেমিও আছে, তারাও কিছু বই করে, কিন্তু নিয়ন্ত্রণটা করবে কি, এটা একটা কঠিন অবশ্যই। বলতে অপ্রিয় সত্য যে শিশু একাডেমির বইও ঠিক নজর কাড়ার মতো বা বিষয়ভিত্তিক ওইভাবে একসময় খুব ভালো প্রকাশনা ছিল বটে, এটা তা তো অবশ্যই আমরা অনেক বড় বড় বই বেরোচ্ছে নানা বিষয়ের, যেগুলো শিশুরা ঠিক বহন ও ওজনও নিতে পারবে না, এরকম কয়েকটা বই আমি দেখলাম। কিন্তু শিশুদের জন্য যে বই যেভাবে করা, সেটা শিশু একাডেমি চাইলে পারে, এটা পরিকল্পিত হওয়া উচিত। একসময় আমরা 10 টাকা দামের বই কিনেছি, ছড়ার বই, কিশোর গল্পের, কিশোর জীবনী, 5 টাকা দিয়ে 1 টাকা দিয়ে বই কিনেছি। ভবিষ্যতে খুব সুন্দর কাজটা করবেন, এবং যারা প্রাইভেট পাবলিশার আছেন তারাও বিষয়টা খুব সুন্দর করে নজর দেবেন আশা করি। রাজীব ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে শিশুদের মানে যেগুলো বই বেরোচ্ছে, আপনি দেখবেন অধিকাংশ বইয়ে ওই যেটা বলেছেন যে চকচকে করে, চকমকি বইটা, এগুলা কিন্তু বাবা মারা যখন যাচ্ছেন তখন কিন্তু মানে তার বাচ্চা দেখাচ্ছে যে বাবা আমি ওইটা কিনবো, ওইটা কিন্তু উনি নেড়ে চেড়ে দেখতেছে না যে ভিতর কি আছে না আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সচেতন বাবা মারা কিন্তু মানে উনারা আবার একটু দেখে, কিন্তু বেশিরভাগ মানে বইতে বানান ভুল থাকে, ছন্দের অমিল থাকে, কিন্তু আমরা যারা মানে বিষয়টি ওই বিষয়ে আমার বাচ্চাকে আমি পড়াবো কিনা, ইভেন আপনার কাজী নজরুল ইসলাম বলেন আর সুকুমার, তাদের যে ডিপ্রিন্ট গুলো হচ্ছে এখানেও ভুল থাকে বানান। এখানে একটা বিষয় আছে, সুকুমার রায়ের বই সবাই বের করছে এবং ভুলভাবে বেশিরভাগ ইসবের গল্প সবাই বের করছে, এখানে ভুল থাকতেছে। সেটা থেকে মানে মুক্তির উপায় হচ্ছে যে এই ব্যাপারে একটু মানে যদি বাংলাদেশের যে আমাদের বাংলা একাডেমি বা শিশু একাডেমি তারা এই ব্যাপারে একটু নিয়ন্ত্রণ যদি করে, যে একটা বই মানে বের করার আগে এইটাকে মানে ছাড়পত্র নেওয়ার মতো করে ব্যবস্থা করে দিয়ে দেয়। না সেটা একটা বড় ছাড়পত্রের জায়গা তো আপনাকে স্টল বরাদ্দ দেওয়ার সময় যখন বইগুলো জমা দিচ্ছে তখন দেখা যায় এই বইগুলো আসলে একটু কঠিন আসলে নিয়ন্ত্রণ করা, এখন পাবলিশারদের উপর ডিপেন্ড করবে। কয়েকটা ভালো পাবলিশার তো আছে, ছোটদের বই করে, তা তো অবশ্যই তার সেটা তো আছে, আর দামটাও কিন্তু অনেকটা বেশি পড়ে যায় বইয়ের। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইসব বইয়ের ক্ষেত্রে ইলাস্ট্রেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বইগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হয়, কারণ এই সাথে স্কেচের একটা ব্যাপার থাকে, ছবির কিন্তু কথা দাম বলে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দামের ব্যাপারটা, যে ইলাস্ট্রেশনের কারণে বইতে দাম বাড়বে একটু, আর এই যে এবং মানুষ মনে হয় বেশি দাম দিয়ে কিনতে খুব বেশি কুণ্ঠা করে না যদি বইটা সেরকম প্রোডাকশন হয়, সেরকম কন্টেন্ট থাকে। বাচ্চাদের বই এটা করে না, যে মানে পিতা তার মানে ছেলেকে সন্তানকে ওই দামে কিনে দিচ্ছে বই। আর এখন সব সময় তো বইয়ের দাম আমরা সেই অনেক আমল থেকে শুনে আসছি, বইয়ের দাম বেশি। আসলে সবকিছুর সঙ্গে বইয়েরও একটা এটার সম্পর্ক আছে, যে বই বিক্রি করে, যে বই প্রকাশ করে, তাকে এটা করেই হয়তো চলতে হবে যদি পেশাদারি হিসেবে আপনি চিন্তা করেন। ইলাস্ট্রেশন গুরুত্বপূর্ণ কেন বলছি, যে মানে একটা শিশু কিন্তু তার লেখার চেয়ে কিন্তু ছবিকেই প্রথমে গুরুত্ব দেয়, ছবি কিন্তু তার মনের মধ্যে গেঁথে যায়, ছবিটা দেখে সে বইয়ের ভিতর প্রবেশ করে। তো আমার মনে পড়তেছে যে আমরা যেটা চাচ্ছি যে মানে ওতে অজগর আমরা পড়েছি, এখন এটা চেঞ্জ করতে চাই আমরা চাই ওতে অপূর্ব বাংলাদেশ একটা বাচ্চা শিখবে। ডাক্তার আসার মানে আগে রোগী মারা যায়নি, ডাক্তার আসার পর রোগী মারা গিয়েছে। আমাদের পজিটিভ ভাবে আমরা যদি ভয়টা রেখে দিই, আমাদের শহরে নান্দনিক সুনামগঞ্জ নামে আমরা যে একটা আন্দোলন শুরু করেছি, আমাদের শ্রদ্ধে বড়ই আছেন ব্যারিস্টার এনামুল কবির ইমন, ওনার মাধ্যমে যে আমরা সুনামগঞ্জকে একটা মানে কবিতার শহর, গানের শহর, সেটা আমরা ভূতের গল্পটা আমাদের যে আমাদের প্রকৃতি আছে, প্রকৃতির সঙ্গে পরিচয় করে দেওয়ার বিষয় আছে। আমি একটা বিরতিতে যেতে চাই, ফিরে এসে এবারে বইমেলা তো শেষ হচ্ছেই, কিন্তু এইবারে বইমেলা আমরা তার আগের বইমেলাটা দেখেছি, সেটাও সালার উদ্যানে ছিল, এবার আরেকটু উন্নত হয়েছে আরো। এবার অনেক 21শে ফেব্রুয়ারি সহ শুক্রবার বা আমরা 14ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি পয়লা বসন্ততে অনেক পাঠক এসেছেন, দর্শনার্থী এসেছেন, কিন্তু ভিড়টা বোঝা যায়নি। কিন্তু যেটা আপনারা বলছিলেন যে স্টল খুঁজে পাওয়াটা একটা মুশকিলের ব্যাপার ছিল। আগামী বইমেলাকে সামনে রেখে প্রকাশকদের কি ধরনের পরিকল্পনা নেওয়া দরকার? বাংলা একাডেমি এর মধ্যে কথা শোনা যাচ্ছে যে প্রকাশকরাই আসলে মেলাটা করবেন কিনা, এই ধরনের গুঞ্জন বলি বা কথা শুনি মেলাতে উড়ে বেড়াচ্ছে। মেলার প্রস্তুতিতে যে আজকে মেলা শেষ হবে, পরের পরবর্তীতে 2017 মেলার প্রস্তুতি হয়তো আগামী দিন থেকে শুরু করার বিষয় আছে, পরিকল্পনার বিষয় আছে, কিভাবে হবে সেই জায়গা থেকে দীপঙ্কর যদি বলেন যে আগামী মেলার জন্য আয়োজকদের এবং প্রকাশক তারাও তো এক ধরনের তাদেরও প্রস্তুতির ব্যাপার আছে, সেই জায়গা থেকে আমাদের কি কি যেটা বলেছিলেন একটু আগে, যে একটা কথা উঠেছে আবার, যেটা সর্ববেলায়
প্রকাশকরা দাবি করেছেন মেলা ছেড়ে দেওয়ার জন্য, এবং বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের বক্তব্য আমি শুনেছি, উনিও পজিটিভ খুব এটা, এবং আমরা আর মনে হয় সেটা ভালো হবে। একদিকে প্রকাশকরাই বইমেলা আয়োজন করবে, সরকার থাকবে এটা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে, বাংলা একাডেমি তার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থাকতে পারে, এবং বাংলা একাডেমি না হয়ে জাতীয় গ্রন্থকেন্দ্র হতে পারে, যারা বই নিয়ে সারা বছর কাজ করবে, অবকাঠামো সুবিধা দিবে, অবকাঠামো সুবিধা দেবে, লজিস্টিক সাপোর্ট দেবে, এটা একটা ভালো হতে পারে। আর সরকার করলে তো আমরা সবসময় সরকারের সমালোচনা এটা সেটা সবকিছু সরকারের ঘাড়ে এসে পড়ে, এবং সরকারেরও একটা সেই সুযোগ আছে এখন, যেহেতু ডিজি মহোদয় বলেছেন এবং প্রকাশকরা চাচ্ছেন এটা করার জন্য, সেটা হওয়া উচিত, একটু পরিকল্পিত হওয়া উচিত, যাতে স্টলগুলোর সজ্জা এবার যেটা এলোমেলো হলো সেটা যাতে ভবিষ্যতে না হয়, পাঠক যাতে একদিকে ঘুরে ঠিক সময়ে বেরোতে পারেন, স্টল নাম্বারগুলো সুসজ্জিত করা, সুন্দর আয়োজন। আমাদের যেটা বলছেন অনেক প্রচুর লোক গেছে এবার, এটা পাঠকের সমস্যা হয়নি। অন্য সময় বইমেলা যেটা হতো খুব ভিড় গুপচির মধ্যে ধাক্কা গতবারই সরারদি উদ্যানে বইমেলা ঢোকায় নিয়ে অনেক রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের। পজিটিভ এটা, এবং একটা সুপরিকল্পিত করে একজন আর্কিটেক্টের মাধ্যমে একটা এই মেলাটা সাজানো উচিত, আগে থেকে পরিকল্পনা করা উচিত। আর যেটা এবার দেখলেন, এবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে বৃষ্টিতে, ভবিষ্যতে আমরা আগুন একটা ফায়ার ইন্স্যুরেন্স বোধ হয়েছে, আগুনের ব্যাপারটা মনে রাখবেন এবং বৃষ্টির কথাটা মাথায় রেখে যেতে, জিনিসটা ঝড় বৃষ্টি আগুন এগুলোর কথা মনে রাখতে হবে। বইমেলার সাজানো নিয়ে আগামী পরিকল্পনা, বইমেলা সাজানো নিয়ে এবার গত বছরের চেয়ে এই বছর অনেকটা গুছানো কাজ হয়েছে, কিন্তু যে সমস্যা হয়েছে একজন পাঠকের স্টলটাকে খুঁজে পাওয়া, সেই ক্ষেত্রে একজন আর্কিটেকচারের মাধ্যমে যদি এই স্টলগুলোকে যদি একটা ম্যাপের মাধ্যমে যদি করা হয়, যাতে, এবং আমি যেটা বলেছিলাম আগেও যে একটা ইউনিট থাকবে, এই ইউনিট হচ্ছে তথ্যকেন্দ্র, এই তথ্যকেন্দ্র বলে দেবে কোন স্টল কোন জায়গাতে আছে, সেই একটা ব্যবস্থা করলে ভালো হয়। আর প্রকাশকদের কাছে দায়িত্ব দিলে এটা নিয়ন্ত্রণ কিন্তু একটা থাকতে হবে, এবং এটা লটারির মাধ্যমে হতে হবে। এবং পরে দেখা যাচ্ছে যে এখন প্রকাশকদের দেখুন A গ্রেড B গ্রেড C গ্রেডে ফেলে দেওয়া হয়, সেটা একটা সমস্যা হবে। কারণ আমরা ঢাকার বাইরের প্রকাশক, আমরা যাতে স্টলটা যাতে আমরা আমাদের দাবি অনুযায়ী যাতে আমরা পাই, এবং এটা লটারির মাধ্যমে যেতে পাই, সেই একটা দাবি থাকবে আগে আমাদের। বর্ষাকাল শেষ হওয়ার পর আগস্ট সেপ্টেম্বর থেকে প্রকাশক একটু একটু করে জেগে উঠতেছিল, হ্যাঁ মেলা তো সামনে আসছে, এইভাবে প্রস্তুতি নিবে না আগামীকাল থেকে? আমরা মার্চ মাস থেকেই আমরা চিন্তা করছি আগামী বছর কি করব, সেটা পরিকল্পনা এখন থেকে শুরু করব। আরেকটা বিষয় আমরা একটু বাংলা একাডেমি ধন্যবাদও জানাই, যেহেতু মেলা শেষ আজকে, এবং ওনারা 5 বছর আগের বই মেলা এবং আজকের বই মেলা কিন্তু অনেক পার্থক্য, সেটা কিন্তু অনেক স্বীকার করে নিতেই হবে, এবং সেটা বাংলা একাডেমির একটা বড় ভূমিকা এতে আছে, বিশেষ করে মহাপরিচালক মহোদয় শামসুজ্জামান খান, উনি অত্যন্ত পরিশ্রম করেছেন। আর সমস্যা থাকবেই, এই সমস্যাটাকে মোকাবেলা করারই আমাদের সমালোচনা থাকবে এটা, তবে একটা বড় পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি। পরিচ্ছন্নতা ছিল, খোলামেলা, সেগুলো বাংলা একাডেমির যে আপনার সেই ছোট প্রাঙ্গণ থেকে বড় জায়গায় নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আরেকটা দাবি আমি একটু করব, একটা টোকেন ফি এটা থাকবে, প্রবেশ মূল্য যদি থাকে তাহলে মেলায় অনেক সমস্যা কমবে বলে আমার ধারণা। সিজনাল টিকিট থাকতে পারে, 1 মাসের টিকিট করে ফেললে একজন, আর কিছু যদি একটা প্রবেশ মূল্য থাকে, আমার এই মেলার কন্ট্রোল বেড়ানোর জায়গা না এটা, হ্যাঁ ওই বেড়াতে আসে যে যারা সরারদি উদ্যানে নিয়মিত আসতেন বা টিএসসি তে ঘুরতে আসতেন বা দোল চত্বরে, তারা আচ্ছা একটু ঘুরে যায়, 2 টাকা 5 টাকা হতে পারে। অতীতে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই ধরনের ভিড়টা এড়ানো যায়। অতীতে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এটা নানা কারণে অনেকের সমালোচনার বন্ধ হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বইমেলা ছিল না, বাংলা একাডেমি বইমেলা একবার উদ্যোগ নেওয়া ফাইনাল হয়েছিল, টিকিটও চেপে ফেলা হয়েছিল। কিন্তু আমি আশা করবো আসলে সরকার একটা বা পাবলিশার একটা স্ট্রং অবস্থান নিতে পারে, এটাই সামান্য 2 টাকা 5 টাকা হোক, সেটা একটা সেই জায়গা থেকে রাজবীর আপনাদেরও প্রস্তুতি থাকবে এখন থেকেই যে আগামী বইমেলায় কিভাবে আসার? আমরা ওই শিশুদের বইয়ের দিকে এবার বেশি মনোযোগী হব, আর বিষয় বৈচিত্র্য নিয়ে আমাদের কিছু বই থাকবে। তো এইবার আমরা আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে আমরা খুবই আপ্লুত হয়েছি যে এবারে মেলায়, বিশেষ করে বাংলা একাডেমিকে ধন্যবাদ দাদার মতো আমিও দিচ্ছি, যে এবার নিরাপত্তার বিষয়টা কিন্তু আমাদেরকে খুব এই ভালো ছিল, এবং যেভাবে আপনি বলছেন যে পাঠকরা ঢুকতেছে বেরুচ্ছে কোনো ধরনের, এইটা যে আগামী বছর যদি অব্যাহত থাকে তাহলে সাজানো হবে। আমাদের প্রস্তুতি কিন্তু ফেব্রুয়ারির পর থেকেই শুরু হয়ে যায়। সেই জায়গা থেকে একটা বিষয় হচ্ছে যে এই মেলাটা শেষ হলো, কিন্তু ওই যে কথাটা আমরা অনুষ্ঠান শুরুর আগে নিজেরাই আলোচনা করছিলাম যে মেলাকে ছড়িয়ে দেওয়া, সারা বছর মেলা রাখা যায় কিনা, তাহলে কিন্তু যে বিপণনের একটা সমস্যা কিন্তু অনেকটাই মিটে যায়। সেটা গ্রন্থকেন্দ্র করে, কিন্তু অনেকটা কিন্তু যে প্রকাশকদের মাধ্যমে এটা হয়, প্রকাশকদের মাধ্যমে, যেমন 7টা 8টা 10টা প্রকাশক মিলে হয়তো একটা মেলা করতেছে বছরে, যেমন একটা শীতকালীন বই মেলা। আমাদের ওই যে দীপন তারপর হচ্ছে রবীন্দ্র মিলে করতে হেমন্ত বই মেলা, এরকম বইমেলাগুলি ঢাকার বাইরেও প্রকাশক সমিতি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারে, কোন সময় কোথায় বইমেলা হবে, একটা ফিক্সড বছরের শুরুতেই ঠিক থাকবে, এটা সব প্রকাশকরা এখানে যাবেন। এটা খুবই ভালো হয়, কারণ এই পাঠকরা কিন্তু সব ঢাকার না,
আপনার ঢাকার বাইরে কিন্তু অনেক পাঠক আছে, অনেক হ্যাঁ, পাঠক আছে। অনেক পাঠক আছে। আরেকটা বিষয় একটু আমি দৃষ্টি আকর্ষণ করি, সবার শেষ যে বোধহয় প্রোগ্রাম, একটু এই যে প্রকাশকরা অনেকেই জানেন, দুজন প্রকাশক আমাদের আহত হয়েছেন গত বইমেলায়, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এসব ঘটনা না ঘটে আমাদের একটু আশা থাকবে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে কোনো বই যেন নিষিদ্ধ করা না হয়, এটা খুবই মানে আমি আশা করবো, যেটা জ্ঞানের দ্বার অবারিত, হযরত মুহাম্মদও বলেছেন জ্ঞানের জন্য প্রয়োজনে চীন দেশে যাও। হ্যাঁ, জ্ঞান মুক্ত থাকা উচিত। এবং এই ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার বই করার ক্ষেত্রে আবার প্রকাশকদেরও দায় আছে ব্যাপার আছে যে কোন বইটা করতে, যেটা আসলে বইটি আমি জানি না, মানে প্রকাশকরাও বিবেচনা করবেন যে কতটুকু ওই যে যেটা এই কাজগুলো মনে হয় ওইভাবে হচ্ছে যে যেহেতু আমাদের অনেক প্রকাশনারই সম্পাদনা পরিষদ থাকে না, এডিটোরিয়াল প্যানেল থাকে, এবং যাতে এরকম বিষয়টা থাকে ধর্মানুভূতিতে আঘাত যতটুকু মানুষকে ব্যক্তিগত যুক্ত করে যায়, সমালোচনার জবাব সমালোচনা দিয়ে হওয়া উচিত। আর এটা সেটা একটা ব্যাপার, আপনি একটা বই লিখেছেন, আরেকটি বই দিয়ে সেটা সমালোচনা করলে সেটাই আসলে লেখক এবং প্রকাশকদের মানায়। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক চর্চাটা এইভাবে হওয়া উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং শুভকামনা থাকলো যে 2017-তে আপনারা একটি ভালো বই মেলার প্রস্তুতি নেন। আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।